আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, বাট মন থেকে বলি আমি একদমই ভালো নেই। গ্যালারিতে এখনও লং ভিডিও অনেক আছে যেগুলো এডিট করে আপলোড করা হয়ে উঠছে না, মানে ভয়েস ওভার দেওয়ার কোনো রকম ইচ্ছে আর মনে জাগছে না। সত্যি কথা বলতে পরিস্থিতি সময় দুই আমার কাছে এখন ঠিক নেই, বা আমি ঠিক পরিস্থিতি বা সময়ের মধ্যে নেই। আমি জানি না তোমরা কারা কারা মন থেকে আমার ভিডিও দেখো বা আমার কথাগুলো ভালো করে শোনো, আমাকে বোঝার চেষ্টা করো, কিন্তু আজকে ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে আমার মনের অবস্থা কতটা খারাপ বা আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে তোমাদের সাথে একটা না বলা কথা শেয়ার করব, যেটা হচ্ছে আমার ডেলিভারি টাইমের ঘটনা। আমার রাত্রিবেলায় লেবার পেন উঠেছিল, তো ঠিক ভোরের দিকে আমি যখন আর থাকতে পারিনি তখন আমি নিজেই বলেছিলাম যে আমাকে হসপিটালে নিয়ে যেতে, লোকালে কোথাও। কারণ আমার বর্ধমানে আমি যে ডক্টরকে দেখাতাম তপন মণ্ডলের কাছে আমার বেড বুক করা ছিল, অ্যাডভান্স দিয়ে বুক করে রাখতে হয়। কিন্তু আমার কপাল দেখো, আমাকে লোকাল হসপিটালেই যেতে হয়েছিল কারণ আমার হাতে সময় ছিল না। আর সেই হসপিটালেরই ডক্টর যার কাছে আমি ডেলিভারি হয়েছিলাম, তো তার কিছু গাফিলতির কারণে আমাকে বর্ধমান রেফার করা হয়, এটা বলে তোমার জরায়ুর ঘরে টিউমার আছে। সেই পরিস্থিতিতে কি ঠিক কি ভুল কেউ বিচার করার কেউ ছিল না। আর আমার অবস্থা খুবই খারাপ ছিল, অনেকটা ব্লিডিং হয়েছিল, আমার ব্লাড লেগেছিল, ইভেন আলাদা করে ওটি করতে হয়েছিল। সে এক ভয়ঙ্কর একটা মাস কেটেছে আমাকে যখন বর্ধমান নিয়ে গিয়ে ওটিতে ঢোকানো হয়, আমি তার আগের মুহূর্তে শুধু আল্লাহকে বলেছিলাম যে আমার এই মেয়েটাকে যখন দিয়েছো, আমার এত বড় স্বপ্নটা যখন পূরণ করেছো, আমাকে তার সাথে বাঁচার সুযোগ করে দাও, আমি যেন তার সাথে বাঁচতে পারি অন্তত। ওটিতে নিয়ে গিয়ে আমাকে যখন বর্ধমান হসপিটালে ডক্টর জিজ্ঞেস করছেন, মানে তিনি একটা ম্যাডাম ছিলেন, তো আমাকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে মা তোমার। তো আমি যখন বললাম যে আমাকে এরকম এরকম বলে ওখান থেকে ট্রান্সফার করা হয়েছে, তো আমাকে বললো যে কখনোই নয়, জরায়ুর ঘরে টিউমার থাকলে তুমি কখনোই প্রেগনেন্ট হতে পারতে না। তো আমি বললাম যে আমাকে যা করে বাঁচান, আমি আমার মেয়ের সাথে বাঁচতে চাই। কঠিন পরিস্থিতি, মানে সেই অবস্থায় আমার মুখ থেকে কিছু বেরোচ্ছিল না, আর আমাকে পুরো জখম করে দিয়েছিল ওই একটি ডক্টর। ডিটেলসে বলতে গেলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা, জাস্ট এটুকু জেনে রেখো যে একটা নর্মাল ডেলিভারিকে ওরা সিরিয়াস কন্ডিশনে নিয়ে চলে গেছিলো ওই মন্তেশ্বর হসপিটালে। তো যাই হোক, এখন আমি সুস্থ, আর যতদিন বাঁচবো আমি এই দোয়াই করব যে তার হাত থেকে যেন আর কোনো রকম এই ভুলটা না হয়। দেন বলি আর একটা রিসেন্ট ঘটনা, আমার ছোট কাকা, মানে আমার রাজ কাকা, তোমরা অনেকে চিনবে। তো সেই কাকার গল ব্লাডারে স্টোন হয়েছে, অপারেশন হতে গিয়ে তারা নাকি বলেছে যে ভেতরে সব ইনফেকশন হয়ে গেছে, ভাগ্যিস এই গল ব্লাডারের পাথরের অপারেশনটা করতে এসেছিল, নাহলে ভেতরের কন্ডিশনটা জানাই যেত না। তার শরীরে 25টা সেলাই হয়েছে, বুকের নিচে থেকে একদম তলপেট পর্যন্ত কাটা, মানে যেটা একটা অবিশ্বাস্য ঘটনা। যে কোনো সার্জনকে জিজ্ঞেস করলে তারা বলছে যে না, এই জিনিসটার এত বড় কাটিং হয় না। তবে কোনো ডাক্তার তো কোনো ডাক্তারকে ব্লেম করবে না, তাই না? কিন্তু এটুকু নিশ্চিত যে ডক্টরের কিছু একটা ভুলের কারণে পেশেন্টার ক্ষতি হয়েছে। তারপর আরো একটা ঘটনা বলি, আমার সেজো কাকা, সে ব্যাঙ্গালোরে পড়ে আছে আজকে অপারেশনের জন্য। তার হাই সুগার হয়ে গেছিল, আর সাথে যে হাড়ের যে অস্থি হয় তার ভেতর যে মজ্জাটা থাকে, লিকুইডটা, সেই তরলটা শুকিয়ে গেছে। সেখানেও ডক্টর দেখালে এরকম ভাবে বলা হয় যে ইমিডিয়েট যদি অপারেশন না করান তাহলে কিন্তু আপনার এই হাঁটার ক্ষমতা নাও থাকতে পারে। আবার যদি অপারেশন করানো তারপরও কিন্তু কোনো গ্যারান্টি নেই যে এরকম সুস্থ স্বাভাবিকভাবে আপনি হাঁটতে পারবেন। তো সত্যি কথা বলতে এগুলো শুনে মানে ভালো লাগছে না, আর কোনো কিছুই ভালো লাগছে না। সত্যি বলছি তোমাদেরকে, এর আগেও অনেকবার বলেছি আমার ছোটবেলাটা অনেক সুন্দর কেটেছে, অনেক, মানে আমার জীবনের যতগুলো কাল যাবে তার মধ্যে আমি বলবো যে আমার শৈশবকাল সব থেকে বেস্ট বলতে পারো। আমার কাছে আমার পাপা, আমার কাকা সবাই সমান বলতে পারো। হ্যাঁ, পাপা হয়তো বেশি আসে, কিন্তু কাকারা হয়তো নিজেদের কাজ নিয়ে সময় নিয়ে এখানে আসতে পারে না এতটা দূরত্বে, কিন্তু আমাদের মধ্যে কানেকশনটা, বন্ডিংটা বলতে পারো এতটাই অটুট, এতটাই দৃঢ়, তোমরা কল্পনা করতে পারবে না। যাই হোক, অনেকটা ভেঙে পড়ছি আমি, এতটা ভাঙলে হবে না, শক্ত হতে হবে নিজেকে। আর আল্লাহর ইচ্ছায়, তোমাদের আমার সকলের দোয়ায় আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে একদিন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার মন খারাপের ব্যাপারটা। এরপর চলো ভ্লগটা স্টার্ট করি। আজকে সকালবেলা একটু বেরিয়েছিলাম পোস্ট অফিসে, মামার জন্য একটা কাজে যাচ্ছি আর কি। তোমরা অনেকে জানবে সুকন্যা সমৃদ্ধি যোজনার ব্যাপারে আর কি জানতে যাচ্ছি। কয়েক মাস ধরেই যাবো জানবো করাবো, এরকম করে করে আর হয়ে উঠছে না। তো হাজবেন্ডের ভরসা না করে আজকে নিজেই বেরিয়ে পড়লাম, আর এখন যাচ্ছি আমাদের পোস্ট অফিস।
আদ্রাহাটিতে, আমাদের গ্রাম থেকে কয়েক কিলোমিটার হবে। তো আমার সাথে মেঘাও যাচ্ছে, মাম্মাম যাচ্ছে বলে মেঘাকে নিয়ে যাচ্ছি। তো রেডি হয়ে চলে এসছে, বাড়ির সামনে টোটোও চলে এসছে, চাপবো, আবার আসার সময় ঠিক বাড়ির সামনেই নামিয়ে দিয়ে চলে যাবে। একটু সকাল সকাল স্নান করে নিয়েছিলাম যাবো বলে, তো তারপর থেকে কন্টিনিউ হাঁচি হচ্ছিল, আর চুলটাও ভেজা ছিল, সেজন্য বাঁধতে পারছিলাম না। তাই অনেক খোঁজার পর একটা দেখলাম এরকম ব্ল্যাক কালারের মাস্ক ছিল, যেটা আমি পরে নিলাম। তো টোটো এখনো আসেনি, আমি মেঘাকে বললাম যে টোটো এলি আমাকে ডাক দেবে, আমি ভিডিও করব। আমি চিনি ওর বাবা। পোস্ট অফিসে পৌঁছে গেছি, সেরকম ভিড় ছিল না, সামনে একজন ছিল, তারপরেই আমি আছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বই, যেটাতে উনি টাকা তুলতে দিয়েছে, চেক লিখে দিয়েছে। তো এখন সেই টাকাটা তুলে নেব। চেকে শুধু সাইন করে দিয়েছিল মা, তো ওরা বললো যে ঠিক প্রসিডিওর হচ্ছে এটা, তো জানিয়ে দিল আমাকে। আমি বললাম যে ঠিক আছে, নেক্সট টাইম থেকে ফলো করব। তো এখন টাকা তোলা হয়ে গেল। আসতে বাইরে খেলা। মামাম গিয়ে থেকে ওখানে ওই বাচ্চাগুলোর সাথে খেলা করছিল, মেঘা ওকে সামলাচ্ছিল, আর আমি সমস্ত ব্যাপারটা জেনে নিলাম, কি কি লাগবে না লাগবে সমস্তটা জেনে আমি বললাম আগামীকালই আমি জমা করে যাব। মামাম কাজ হয়ে গেল, এবার আমরা বাড়ি যাচ্ছি। বলুন, এবার আমরা বাড়ি যাচ্ছি, দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। কেমন দেয়, কেমন ক্যামেরাটা বন্ধ করে বলুন, দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, এখন টাটা। আমরা বাড়ি চলে এলাম গাইজ, আর প্রচন্ড গরম করছিল, তার উপর চুলগুলো একটু শোকায়নি, সামনের গুলো শুধু হাওয়াতে একটু শুকিয়েছে। মনে মনে একটু বেটার ফিল করছিলাম, কেন জানো, কারণ আমাদের এই 5 বছরে এখনো সংসার জীবনে গচ্ছিত বলতে কিছু নেই, বা আমরা যে পার মান্থ কিছু জমাই সেরকম মোটেও কিছু না। তো এই প্রথম মেয়ের জন্য একটা এরকম উদ্যোগ, কারণ আমাদের ফিউচারের কথা না ভাবলেও তার ফিউচার তো ভাবতেই হবে। তো সেক্ষেত্রে একটা ভালো লাগা কাজ করছে যে না, এবার মেয়ের জন্য জমাতে হবে, বা কিছু চেষ্টা করব মাসে মাসে দেওয়ার। বাড়ি এসেই আমি একটু রেস্ট নিয়ে ওর জন্য একটা বেদানা ছাড়িয়েছি, আর তোমাদেরকে এখন দেখাচ্ছি যে বেদানার সাইজগুলো দেখো, একটা ছোট ওলের সমান। ফলগুলো খেতেও দারুণ মিষ্টি ছিল। এগুলো ওর পাপাই এনেছিল আগের দিন বর্ধমান থেকে। আর ফ্রিজে দেখো শুধু কত পরিমাণ ডিম। এই কোটোটার মধ্যে শুধু পোলট্রি ডিম আছে, যেটা ও 2 দিন হলো এনেছে, এক ট্রে নিয়ে এসেছিল। তো এত গরম খারাপ হয়ে যাবে বলে ফ্রিজে রাখা হয়েছে। আর এই ছোট ঝাঁপিটায় যেটা আছে সেটা হচ্ছে দেশি মুরগির ডিম, যেটা এই ডিমগুলো আমার শাশুড়ি মা সব দিদা শাশুড়ি ওখান থেকে নিয়ে এসছে। আমাদের গ্রামে যতটুকু পারলাম খোঁজ লাগালাম, কিন্তু কারোর কাছে দেশি মুরগির ডিম পেলাম না, তাই আর কি মা ওখান থেকে নিয়ে এসছে। শশাটাকে কিন্তু আমি এবার থেকে লাঞ্চ ডিনার 2 টাইমই খাচ্ছি, মানে খাওয়ার চেষ্টা করছি, সবসময় ঘরে যেন থাকে এই ব্যবস্থা করছি। মামামের জন্য বেদানাটা ছাড়ানো হয়ে গেছে, এত বড় বেদানা হাত ব্যথা হয়ে যাচ্ছিল একটা একটা করে দানা ছাড়াতে গিয়ে। জুসটা বানিয়ে নিলাম এবং এই কাপটাই আমি ছেঁকে নিলাম, এরপর ওকে খেতে দেবো। খাওয়ানোটা আর তোমাদেরকে দেখালাম না, মামা পুরোটাই খেয়ে নিয়েছিল। তারপর আমি যে ডিটক্স ওয়াটারটা বানিয়েছিলাম সেটা ফ্রিজ থেকে বের করছি খাবো বলে। ভিডিওর শুরুতেই এই জগটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কেউ লক্ষ্য করবে, আর হয়তো কেউ লক্ষ্য করনি। আমার কথা যারা ভালো করে শুনেছে তারা হয়তো দেখোনি। তো এখন এটা ফ্রিজ থেকে বের করে রাখলাম কিছুক্ষণের জন্য, তারপর খাবো। আর কি কি দিয়েছি তোমাদেরকে বলে দিই। এখানে আমি দিয়েছি লেবু, শশা কুচি, বেদানা, আদা কুচি, আর দিয়েছি তোমার কারি পাতা। কদিন ধরে ইউটিউবে খুব দেখছিলাম এই ডিটক্স ওয়াটারের ব্যাপারে, তো এটা অনেক রকমের বেনিফিট আছে এটার। আমি নিজে থেকে ঠিক করেছি, মানে 21 ডেজ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। আমি 21 দিন এটা পান করব, তারপর তোমাদেরকে জানাবো যে আমার ক্ষেত্রে কি কি রেজাল্ট দেখা দিয়েছে। আমি জগটার মুখিটা খুলে খুশবুটা নিচ্ছিলাম, একটা ফ্রেশ ফিল করছিলাম
এবার খেয়ে কেমন ফিল করব জানি না। ফ্রিজ থেকে এই বার করলাম তো, তাই আর কি খাচ্ছি না, কিছুক্ষণ যাক। আর ততক্ষণ আমার স্কিনটাকে একটু তোমাদেরকে আগে থেকে দেখিয়ে রাখছি যে এখন দেখো স্কিনটা, আর 21 দিন পর আমি দেখাবো ঠিক এরকম ন্যাচারাল ক্যামেরায় যে কিছু পরিবর্তন তোমরা আদৌ পাচ্ছ কিনা। তো চলো, অনেকটা টাইম বসে থাকাও হলো, বকবকও করা হলো, এরপর জলটা ঢেলে খাওয়া যাক। সিরিয়াসলি যখন আমি প্রথম এক ঢোক নিলাম, মানে একটা অড ফিলিংস, কেমন একটা টেস্ট, বিদঘুটে টক টক, কেমন একটা সেন্ট, মানে সেন্টটা শুকে একটা রিফ্রেশমেন্ট ফিল হচ্ছিল, কিন্তু স্বাদটা একদমই ওষুধের থেকেও অন্যরকম। তো যাই হোক, আমি চ্যালেঞ্জ যখন নিয়েছি 21 দিন এটা আমি খাবই। আর দেখো, সেদিন বৃষ্টি হচ্ছিল সন্ধ্যাবেলায়, আর ঠিক সেই টাইমেই আমি একটা পার্সেল রিসিভ করেছিলাম। তোমাদেরকে দেখায়, এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে। আমার মেয়েটা না আমার কাছে মানে ওষুধ বলতে পারো, সব কিছুর ওষুধ, মানে সব সময় আমার কাছে থাকে, বিরক্ত করে মাঝে মধ্যে, খুব ডিস্টার্ব করে মাঝে মধ্যে, যেটা বারণ করব সেটাই বেশি করে করে, কিন্তু এক এক সময় এমন ব্যবহার করে, এমন ছোট ছোট জিনিস। এই যে এখন দেখো আমি ভিডিও করছি আর পাশে কীরকম করছো, তো এই জিনিসগুলো যখন আমি দেখি তো আমার মন প্রাণ সব জুড়িয়ে যায়। ওর যত দুষ্টুমি করা, যত আমাকে রাগানো, সব ভুলে যায়। এখন আবার এত দুষ্টু হয়েছে, ওকে যদি আমি বলি মার দেবো, ও ঘুরিয়ে বলবে তোমাকেও মার দেবো। যদি বলি খুব বদলু হয়েছে, আমাকে বলবে আপনিও বদলু। এক কথাই বলতে পারো যে পাল্টা জবাব দিতে শিখেছে, বুঝলে। মাটাও তো ভালোই প্রতিবাদী, সব কিছু জবাব দেয়, আর যেটা পারে না সেটা মুখ বুঝে সহ্য করে ভেতরে ভেতরে কষ্ট পায়। তো জানি না, ওকে ওই কষ্ট পাওয়া ব্যাপারটা একদম শেখালে চলবে না। যুদ্ধ করতে হবে, লড়তে হবে, হ্যাঁ যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, এই জবাব তুমি দাও, এরকম পাল্টা উত্তর তুমি দাও, পাশে আছি, সাথে আছি, কিন্তু কষ্ট তুমি পাবে না। সেই ক্ষেত্রে মাম্মা তোমার পাশে থাকবে না। আজকে আমি যখন কষ্ট পাই বা বাবা মার সাথে যখন আমি কোনো কষ্ট শেয়ার করি, তখন ওরা আমাকে বলে যে কেন কষ্ট পাবি, এত কষ্ট করে বড় করলাম, এত কষ্ট করে মানুষ করলাম, তোর কাছে এরকম দুটো মানুষ আছে, তোর নিজের মা বাবা, যারা তোর কষ্ট বোঝে, শোনে, তোর কথা শোনে, তারপরও এখনো কেন কষ্ট পাবি। তখন আমি ফিল করি যে হ্যাঁ, আমার বাচ্চাটাকে আমি এত কষ্ট করে মানুষ করছি, কাল যদি অন্যজনকে চাইলেই কষ্ট দিতে পারে, তাহলে আমাদের এত কষ্ট করে মানুষ করা তো বৃথা, আমাদের কথা তাহলে কি ভাবেও। সেজন্য যতবারই কষ্ট হয় না কেন বা কষ্ট পায় না কেন, সেটাকে একদমই বাইরে আসতে দিই না, ভেতরে ভেতরে রাখারই চেষ্টা করি। একমাত্র সহ্য ছাড়িয়ে গেলে বা সীমা অতিক্রম করে গেলে সেটা বাইরে প্রকাশ পায়। ছাড়ো ওসব কথা, বলো এই ব্যাগটা কেমন হয়েছে। আগের ব্যাগটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আর ওটা রিটার্নও করে দিয়েছি, কারণ ওটা আমার থেকে অনেকটা বড়, মানে আমার হাইটের থেকে অনেকটা বড় লাগছিল, ভালো লাগছিল না। কিন্তু এটা একদম পারফেক্ট, আর দেখতেও স্ট্যান্ডার্ড, দামটাও স্ট্যান্ডার্ড, সব কিছুই ভালো। এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কেউ নিতে চাইলে নিতে পারো। তবে আমার কাছে সত্যি খুবই সুন্দর হয়েছে। বাড়ি এসে দেখা মাত্র বললো যে, প্রথমে জিজ্ঞেস করলো যে এটাই ওই ব্যাগটা, আমি বললাম হ্যাঁ। তারপর দেখলো ভালো করে, যে তারপর আমাকে বলছে যে এটার সামনের দিক ফ্রন্ট ব্যাক কিছু তো বোঝা যাচ্ছে না। তাই বললাম না, এটা এরকমই, মানে দুদিকটাই সমান, সেম, দুদিকেই ইউজ করতে পারো। তারপরের দিন আবার দেখা মাত্র বলছে যে ব্যাগটা তোমার খুব সুন্দর হয়েছে, যাই বলো আর তাই বলো। তবে কিন্তু তুমি বেশি ওয়েট নিতে পারবে না ব্যাগটার মধ্যে, হ্যান্ডেলগুলো দেখে বুঝতেই পারছো কতটা সরু, আর এই যে সামনে যেগুলো ঝুলছে এগুলো কিন্তু ফলস, এরকম স্টাইল। এটা দেখো আমার হাইটের সাথে কিন্তু এই ব্যাগটা একদমই ম্যাচ করে গেছে, আর বেশ ভালোও লাগছে, মানে আমার ভালো লাগছে, খুবই ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে। আর এটার প্রাইস পড়েছে 708 টাকা। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কেউ নিতে চাইলে নিয়ে নিতে পারো, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। ভিডিওটা এখানে শেষ করছি গাইজ, আর বড় করবো না। টাটা, বাই বাই, টেক কেয়ার।